3 মাসের মধ্যে নির্বাচন দিলে অনেক ঝামেলা এড়ানো যেত, বলছেন মির্জা ফখরুল। এদিকে নির্বাচনের রোডম্যাপ ঘোষণার প্রতিক্রিয়ায় যা বললেন জোনায়েদ সাকি। জানাবো, পিআর পদ্ধতি ছাড়া বোঝে না তাদের রাষ্ট্র চালানোর জ্ঞান নেই, বলছেন তাহের। জানিয়ে দিব, রক্তে রঞ্জিত হয়েও আমরা কেউ কাউকে ছেড়ে যাইনি, বলছেন অ্যানি। এবং সর্বশেষ জানাবো, ডিবি কার্যালয়ে লতিফ সিদ্দিকী। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। 3 মাসের মধ্যে নির্বাচন দিলে অনেক ঝামেলা এড়ানো যেত, বলছেন মির্জা ফখরুল। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণে 3 মাসের মধ্যে নির্বাচন দিয়ে দিলে অনেক ঝামেলা এড়ানো সম্ভব হতো বলে মনে করছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, জিনিসপত্রের দাম বেড়ে চলেছে। আমার স্ত্রী আজকে সকালে ব্যাংকে ফোন করেছে কিছু টাকা তোলার জন্য। ব্যাংক থেকে বলছে, সরি ম্যাডাম, আমরা 5,000 টাকার বেশি দিতে পারবো না। এই 1 বছরের মধ্যে যদি আমরা সেই পরিস্থিতির পরিবর্তন আনতে না পারি তাহলে কিভাবে কি হবে? এইসব ঝামেলাগুলো এড়িয়ে যাওয়া যেত যদি 3 মাসের মধ্যে নির্বাচনটা করা যেত। জটিলতা বৃদ্ধি না করে জুলাই সনদ সংস্কারের কাজ শেষ করে নির্বাচনের বিষয়ে চূড়ান্ত ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, রাজনৈতিক দলগুলোকে নির্বাচনমুখী করে ফেলুন, একটা নির্বাচনের মধ্য দিয়ে জনগণের প্রতিনিধি নিশ্চিত করুন, এছাড়া কোনো বিকল্প নেই। বিএনপি মহাসচিব বলেন, কিছু সংখ্যক রাজনৈতিক মহল অত্যন্ত পরিকল্পিতভাবে নির্বাচনকে বানচাল করার জন্য নিত্য নতুন দাবি তুলেছে। এমন দাবি তুলছে যার সঙ্গে বাংলাদেশের মানুষের পরিচিতই নেই। সংস্কার শব্দটার সঙ্গে আমাদের সাধারণ মানুষ পরিচিত না। পিআর পদ্ধতি বুঝতে সময় লাগে। এর বড় একটা সমস্যা হচ্ছে যে আপনি ভোট দিলেন কিন্তু কাকে ভোট দিলেন আপনি জানেন না, ব্যক্তিকে চেনেন না। আপনি ভাবলেন আপনার এলাকায় একজন নতুন জনপ্রিয় মানুষ আছে, সলিমুদ্দিন সাহেব, আপনারা তাকে লক্ষ্য করে ভোটটা দিলেন, কিন্তু দেখা গেল কলিমুদ্দিন হয়ে গেল। এই বিষয়গুলো এখন আমাদের কাছেই পরিষ্কার না, সাধারণ মানুষের কাছে তো নয়ই। এগুলো নিয়ে তারা হুমকি দিচ্ছে। আমার প্রশ্নটা হচ্ছে যে কেন করছেন এটা? মির্জা ফখরুল বলেন, 5 আগস্টের পরে আমি আমার পার্টি অফিসের সামনে বলেছিলাম 3 মাসের মধ্যে নির্বাচন দিতে। আমি বলেছিলাম আর বিলম্ব না করে 3 মাসের মধ্যে জাতীয় সংসদের নির্বাচন দিন। আমাকে তখন সবাই সরাসরি আক্রমণ করে বলেছিলেন, খালি নির্বাচনই বোঝেন, ক্ষমতায় যেতে চান, কিন্তু মূল বিষয়টা তো অন্য জায়গায়। আমরা তো ঘরপোড়া গরু। আমরা দেখেছি যখনই একটা পরিবর্তন হয় সেই পরিবর্তনগুলোর সুযোগ নিয়ে নেয় অন্যরা। বিএনপির জ্যেষ্ঠ নেতা বলেন, সরকারের ভেতরে একটা মহল তার অত্যন্ত সচেতনভাবে চেষ্টা করছে গণতন্ত্রের পক্ষে শক্তি যেন আসতে না পারে। যখন দেখি পত্রিকায় নিউ ইয়র্কে আমাদের বাংলাদেশের উপদেষ্টাকে অথবা উচ্চপদস্থ ব্যক্তিদেরকে আওয়ামী লীগের লোকেরা হামলা করছে, তখন কোথায় যাব আমরা? একটা পত্রিকায় সকালবেলা উঠে দেখলাম একজন ব্যাংক লুটেরা শেখ হাসিনাকে 2,500 কোটি টাকা দিয়েছেন। হাসিনা দিল্লিতে বসে কিভাবে ওই টাকাকে ব্যবহার করে বাংলাদেশের নির্বাচন বন্ধ করবে সেই পরিকল্পনা করছেন। নির্বাচনের রোডম্যাপ ঘোষণার প্রতিক্রিয়া যা বলেন জোনায়েদ সাকি। বিচার সংস্কার ও নির্বাচন এই মুহূর্তে আমাদের প্রধান জাতীয় স্বার্থ। নির্বাচন কমিশনের ঘোষিত রোডম্যাপ অন্তর্বর্তীকালীন সরকারের নির্বাচন রোডম্যাপেরই আনুষ্ঠানিক ঘোষণা। আমরা এই রোডম্যাপ ঘোষণাকে স্বাগত জানাই। তিনি বলেন, নির্বাচন বানচাল হওয়ার বা নির্বাচনের পরিবেশ নষ্ট হওয়ার সম্ভাবনাকে গুরুত্ব না দিয়ে বরং এ ধরনের আশঙ্কা জায়গা তৈরির কোনো সুযোগ যাতে সৃষ্টি না হয় সে ব্যাপারে নির্বাচনের সঙ্গে যুক্ত সব অংশীজনকে ভূমিকা নিতে হবে। সাকি বলেন, নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়া এগিয়ে নেওয়ার জন্য অনেক বড় দায়িত্ব রাজনৈতিক দলগুলোর। তা না হলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে রাজনৈতিক দলগুলোই। অন্তর্বর্তীকালীন সরকারের নির্বাচনের পরিবেশ ঠিক রাখার দায়িত্ব মনিটরিং করার জন্য আন্দোলনকারী সব রাজনৈতিক দল থেকে প্রতিনিধি নিয়ে একটা কমিটি করা দরকার। একই সঙ্গে যত দ্রুত সম্ভব সবার অংশগ্রহণের নির্বাচনের পরিবেশ সংক্রান্ত একটা আচরণবিধি তৈরি করা দরকার। দেশের যে কোনো স্থানে যে কোনো সমস্যা হলে বা নির্বাচনী আচরণবিধি ভঙ্গ হলে তা মীমাংসা করার ক্ষেত্রে এই কমিটি ভূমিকা রাখবে। তিনি আরও বলেন, একই সঙ্গে আমরা আহ্বান জানাই আন্দোলনকারী সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে নির্বাচনকালীন পরিবেশ, ভোটার তালিকা প্রকাশ ও সংশোধন সহ নির্বাচন সংক্রান্ত নীতিমালা প্রণয়ন করুন। নির্বাচন সংক্রান্ত নীতিমালা ও অন্যান্য বিষয়ে সব অংশীজনের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানাই। পিআর পদ্ধতি যারা বোঝে না তাদের রাষ্ট্র চালানোর জ্ঞান নেই, বলছেন তাহের। যারা পিআর পদ্ধতি বোঝে না তাদের রাষ্ট্র চালানোর মতো জ্ঞান নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামাত ইসলামের নায়েবে আমির ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি বলেন, যারা পিআর পদ্ধতি বোঝে না তাদের রাষ্ট্র চালানোর মতো জ্ঞান নেই। নির্বাচন সুষ্ঠু না হলে দেশ এক মহাবিপর্যয়ের দিকে ধাবিত হবে। পিআর পদ্ধতিকে সামনে রেখে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে হবে। তাহের বলেন, আমরা পুরাতনকে বিতাড়িত করেছি। জুলাই আন্দোলনের আকাঙ্ক্ষা অনুযায়ী নতুন ইস্যু আসবে, সেটাই স্বাভাবিক। দেশের সংস্কারের ব্যাপারে নানা ষড়যন্ত্র শুরু হয়েছে। সংস্কারকে আইনি ভিত্তি দিয়ে সেই অনুযায়ী নির্বাচন হতে হবে। তবে যেখানে সবচেয়ে বেশি সংস্কার প্রয়োজন সেখানে একটি দল নোট অফ ডিসেন্ট দিয়েছে। তিনি আরও বলেন, সংস্কার ও বিচার দৃশ্যমান সবার আগে বাংলাদেশে কোনো নির্বাচন হবে না। জনগণ ঘুমিয়ে নেই, তারা সব রাজনৈতিক দলকে পর্যবেক্ষণ করছে। পরিকল্পিত নির্বাচন হলে সাধারণ মানুষ ভোট কেন্দ্রে ব্যালট পৌঁছাতে দেবে না।
রক্তে রঞ্জিত হয়েও আমরা কেউ কাউকে ছেড়ে যাইনি, বলছেন অ্যানি। তারেক রহমানের উপর দেশের জনগণের আস্থা বিশ্বাস বেড়েই চলেছে উল্লেখ করে বিএনপি যুগ্ম মহাসচিব শহীদুদ্দিন চৌধুরী অ্যানি বলেছেন, তারেক রহমানের নেতৃত্বে ভবিষ্যৎ পরিকল্পনা এগোচ্ছি আমরা। বিগত আন্দোলন সংগ্রামে রক্তে রঞ্জিত হয়েও আমরা কেউ কাউকে ছেড়ে যাইনি। আমরা তার অপেক্ষায় আছি। তিনি আসবেন এবং এদেশে একটা সুন্দর নির্বাচন অনুষ্ঠিত হবে এবং জনগণের সরকার গঠন করা হবে। সেই সরকারের নেতৃত্ব দেবেন তারেক রহমান। তিনি আরও বলেন, ফ্যাসিস্টদের রাতের অন্ধকারের ভোট, দলীয় নেতাকর্মীদের গুম, খুন, হামলা, মামলা, নির্যাতনের পরও হাসিনার কাছে আমরা মাথা নত করিনি। আন্দোলনে গ্রেপ্তার ও জেল খেটেছি, নেতাদের বাড়ি ভাঙচুর করা হয়েছে, তারপর আমরা পালাইনি। বহু এসপি ডিসির রক্তচক্ষু দেখেছি। তাহের বাহিনী তো মামুলি ব্যাপার ছিল কারো কাছে। সবসময় বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এই পৌরসভায় মাথা উঁচু করে আমরা নেতৃত্ব দিয়েছি। আগামীতেও সেই ঐক্য ধরে রাখতে হবে। এদিকে সম্মেলনের প্রধান অতিথি আবুল খায়ের ভূঁইয়া বলেন, মেধাভিত্তিক রাজনীতি চান তারেক রহমান। তার বক্তব্য শুনে ৩১ দফা অনুযায়ী কাজ করলে আগামী দিনে বিএনপিকে সরানোর কোনো শক্তি এদেশে থাকবে না। তিনি বলেন, দেশে ও আন্তর্জাতিক পর্যায়ে যে চক্রান্ত হচ্ছে, বিএনপি যদি এদেশে ক্ষমতায় না আসে তাহলে দেশের মানচিত্র থাকবে না, আমরা থাকবো না, পরবর্তী প্রজন্ম ভোগান্তির শিকার হবে। ডিবি কার্যালয়ে লতিফ সিদ্দিকী। মুক্তিযোদ্ধাদের নতুন প্ল্যাটফর্ম মঞ্চ ৭১ আয়োজিত এক অনুষ্ঠান ঘিরে ব্যাপক উত্তেজনা তৈরি হলে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী ও কয়েকজন আওয়ামী লীগ নেতাকে হেফাজতে নেয় পুলিশ। বর্তমানে আটকদের ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদের জন্য নেওয়া হয়েছে। দুপুর ১২টার দিকে ঢাকা রিপোর্টার ইউনিটিতে এ ঘটনা ঘটে। সেখান থেকে তাদেরকে নিয়ে যায় পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন শাহবাগ থানার ওসি খালিদ মনসুর। তিনি বলেন, সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী সহ কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। গ্রেপ্তার দেখানো হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ শেষে বিস্তারিত জানা যাবে, এই মুহূর্তে বলতে পারছি না। এর আগে এ বিষয়ে জানতে চাইলে ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপ পুলিশ কমিশনার মোহাম্মদ মাসুদ আলম বলেন, মবের শিকার যেন না হন লতিফ সিদ্দিকী, তাই তাকে এবং তার কয়েকজন সহযোগীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। সে এখন পুলিশ হেফাজতে রয়েছে। এই বিষয়ে আমরা পরবর্তী সিদ্ধান্ত নেব, এরপর বিস্তারিত তথ্য জানাবো আমরা। আর আগে সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটি শফিকুল কবির মিলনায়তনে আমাদের মহান স্বাধীনতা যুদ্ধ এবং বাংলাদেশের সংবিধান শীর্ষক গোলটেবিল বৈঠকের আয়োজন করে মঞ্চ ৭১। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল গণফোরামের সাবেক সভাপতি ও ডক্টর কামাল হোসেনের। এই অনুষ্ঠানে একদল লোক লতিফ সিদ্দিকীকে ঘিরে ফেলেন এবং তাকে আওয়ামী লীগের দোসর আখ্যা দিয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।